আসসালামু আলাইকুম। আমি হাসিবুল হাসান রনি বলছি। আমি মিরপুর সারাপাড়ার বাসিন্দা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2002 সালে আমি পাবনা সদর হাসপাতালের সংলগ্নে একটি ডায়াগনস্টিক সেন্টারে আমার বোনের হাজবেন্ডের দ্বারা আমি একটি প্যাথোলজি ল্যাবে প্রশিক্ষণ নিতে যাই। প্রশিক্ষণ চলাকালীন আমাদের কাজগুলো ছিল হচ্ছে ব্লাড কালেকশন করা পেশেন্টের কাছ থেকে। বেশিরভাগ ব্লাডগুলো কালেকশন হতো আমরা পাবনা সদর হাসপাতালের যেই প্যাথোলজি ল্যাব ছিল ওখানে অধিকাংশ পরীক্ষাগুলোই হতো না। সো আমরা ওই পরীক্ষাগুলো কালেক্ট করে আমরা এখান থেকে করে নিতাম, প্লাস পরবর্তীতে ডেলিভারিটা ওখানে দিয়ে হতো আর কি। তো কোনো একদিন বিকালের দিকে আমাদের অফিসটা ক্লোজ হতো 9টার দিকে, পাবনা সদর হাসপাতালের সংলগ্নে ছিল যেহেতু। তো কোনো একদিন বিকালের দিকে আর কি 2002 সালের কথা বলছি, আমাকে ডায়াগনস্টিক থেকে বলা হলো যে রনি, একটা ব্লাডের কালেকশন আছে, সদর হাসপাতালে যাও, দোতলায় এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বেডে। তো অনেক আগের কথা যেহেতু আমার অতটা খেয়াল নেই বেড নাম্বার ওয়ার্ড নাম্বারটা। তো আপনার সদর হাসপাতালটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যেত, মানে একদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উঠলে পরে হাসপাতালটা লম্বা, পুরাটাই হচ্ছে কি বারান্দা, হাতের ডান সাইডে বারান্দা, বাম সাইডে হচ্ছে গিয়ে ওয়ার্ডগুলো। তো বারান্দা দিয়ে বের হয়ে বারান্দা দিয়ে উঠে তারপরে ওদিক দিয়ে সোজা চলে গেলে আবার ওই পাশ থেকেও আরেকটা সিঁড়ি যেটা দিয়ে নামা যেত। তো দুটো সিঁড়ি ছিল, দুপাশ দিয়ে রুগীরা উঠতো। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে আমি একটু ডিলে করেই গেলাম ব্লাডটা কালেকশন করতে। তো সন্ধ্যার দিকে মোটামুটি আমি যখন হাসপাতালের কাছাকাছিতে, তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে অনেক মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বলা যায়, 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেক বেশি আর কি মেঘ করেছে আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম কিছু। তা আমি এটা দেখি একটু তাড়াতাড়ি করে গেলাম যে আর্লি ব্লাডটা কালেকশন করে আমি স্যাম্পলটা নিয়ে আসি আমার ল্যাবে। তো আমি সিঁড়িতে উঠে জাস্ট ব্লাডটা কালেকশন করছি। সিরিঞ্জে আমি যখন ব্লাডটা টেনে নিয়ে এসে সিরিঞ্জটা নিডেলটা বের করে যখন পেশেন্টকে কটন দিয়ে হাতটা ক্লোজ করে দিলাম, ইন দ্য মিন টাইম কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমি অ্যাজ ইউজুয়াল কারেন্ট যেতেই পারে, এটা আর মফস্বল শহরগুলোতে একটু কারেন্ট বেশি যায়, তখন আরো বেশি যেত আর কি, এই এখনকার তৎকালীন সময় থেকে বেশি যেত আর কি। তো আমি সবসময় যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি যদি কখনো দোতলায় উঠতাম, এদিক দিয়ে উঠতাম ওদিক দিয়ে নামতাম আর কি। হাসপাতালটা একটা চক্কর দেওয়া হতো, তা আমার কাছে ভালো লাগতো আর কি, পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো যেহেতু আমি পাশাপাশি ল্যাবে কাজ করতাম, হাসপাতালের অধিকাংশ স্টাফই আমাদের পরিচিত ছিল। তো আমি যখন ওই পাশ থেকে নামছি, কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি একটা মোবাইল ইউজ করতাম, সিমেন্স C25, অনেক আগের মডেল সিমেন্স C25। খুব বেশি আলো হতো না, বিকজ অফ ওগুলাতে কোনো টর্চের ব্যবস্থা ছিল না, যার ধরুন আমি ওইটা নিয়ে ওইটার আলোর প্রভাবেই আমি ওই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি, যেদিক দিয়ে উঠি ওটার বিপরীত সাইডে যে সিঁড়িটা সেদিক দিয়ে নামার চেষ্টা করি। তো যেহেতু আলো বেশি হতো না, সেহেতু আস্তে আস্তেই নামার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে খুব বাইরে বাতাস ছেড়ে দিল আর প্রচন্ড বিজলি চমকাচ্ছিল, অনেক বেশি বিজলি চমকাচ্ছে, খুব বেশি আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম একটা আশঙ্কা। বাই দ্য ওয়ে, আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেছি। নামার পরে সিঁড়ির ঠিক গোড়াটায়, যেখানে সিঁড়িটা 3টা পার্ট ছিল, 3টা পার্ট নামার পরে 3টা পার্টে এমন একটা গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডের মধ্যে আপনার
ফ্লোরে অনেক স্পেস ছিল, যে স্পেসে আপনার 2-3টা মোটামুটি স্ট্রেচার রাখা যায়। তো আমি অ্যাজ ইউজুয়াল নামলাম, নেমে যখনই ডান সাইডে তাকালাম হঠাৎ করে, নামার পরে ডান সাইডে তাকালাম হঠাৎ করে, কেন জানি বিজলিটা খুব বেশি জোরে চমকে উঠলো। ডান সাইডে তাকানোর পরে আমি দেখতে পেলাম ওখানে স্ট্রেচারে একটা লাশ শোয়া। লাশ শোয়ানো, রাসেল ভাই লাশ থাকতেই পারে, যখন আমি হাসপাতালে মেডিকেলের ওয়ার্কিং এর সাথে ইনভলভ, সেও তো আমার এগুলা দেখে অভ্যস্ত। আমি এজ ইউজুয়াল তেমন একটা কিছু ফিল করিনি। যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময়, কিছুটা আলো প্রবেশ করছে, কিছুটা বিজলি চমকাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছু, আমি বুঝতে পারছি যে লাশটার গায়ে একটা প্রিন্টের চাদর দিয়ে লাশটা ঢাকা। লাশটার হচ্ছে কি পা দুটোর শোয়ানোর পরে সোজা হয়ে উপরের দিকে থাকার কথা, সেখানে লাশটার পা দুটো উল্টা করে, আমরা বেসিক্যালি যে ভূত না, জিন টাইপের যেরকম পা দেখি, যে পা ঘুরানো থাকে, ঠিক ওইরকম। যাই হোক, আমি ওটা দেখে একটু কাছে গেলাম যে পাটা এরকম কেন। তো যাবার পরে দেখতে পারলাম যে পাটার রগ আসলে কাটা, দুটো পায়েরই রগ কাটা। আর স্ট্রেচারের পাশে একটা হাত একটুখানি বের হয়েছে, ওই হাতটাও এরকম রগ কাটা। এর মধ্যে কোথা থেকে একটুখানি বাতাস এসে লাশটার মুখের চাদরটা সরিয়ে দেয়। একটু অদ্ভুত ঘটনা হচ্ছে, সরিয়ে দেওয়ার পরে ওই ফার্স্ট টাইমটা আমি ভয়টা পাই। সরিয়ে দেওয়ার পরে আমি যখন মুখের দিকে তাকানোর পরে খুব বিভৎস আর কি চেহারা করে লাশটা শুয়ে আছে, যেটা হচ্ছে কি আপনার জিভাটার ভিতরে আসলে কামড় দিয়ে আছে। আমরা জিভের আর কি কথায় লজ্জা পেলে কিংবা একটু আপসেট হলে জিভে যেরকম ভাবে কামড় দিই, জিভ অর্ধেক বের করে, ঠিক ওরকম ভাবে জিভে কামড় দিয়ে চোখটা বন্ধ করে সে শুয়ে আছে। তো মুখটা দেখতে খুব অদ্ভুত লাগলো, মনে হলো যে ঘন্টা 3-4 আগে হয়তো বা মারা গেছে, লাশটা পোস্টমর্টমের জন্য ওখানে রাখা। এনিওয়ে, আমি ওইটা দেখে একটু ভয় পাওয়ার জন্য আমি ওই জায়গাটা লিভ করার ট্রাই করলাম। যেহেতু এই সিঁড়ি দিয়ে নেমেছি, সেহেতু আমার হাসপাতালের নিচতলার ওই মাথায় যাওয়ার পরে আমি গেটটা পাবো। তো আমি যখন লাস্টটা লিভ করে আমি যখন রওনা দেওয়ার পরে ওখানে একটা ওয়ার্ড মাস্টার ছিল, জাফর ভাই। ওয়ার্ড মাস্টারের সাথে আমার দেখা হয়। জাফর ভাই আমাকে বলছিল, সবাই আমাকে মজা করে ওখানে শালাই বলতো, যেহেতু আমার বোনের হাজবেন্ডের পরিচয়, ওখানে আমি কাজ শিখতে যাই, তো সবাই মজা। তো জাফর ভাই আমার সাথে মজা করে বললো যে, কিরে শালা তুই এখানে কি করিস? তা আমি বললাম, একটা কালেকশন ছিল, এখানে একটা লাশ পড়ে আছে, কিরকম অবস্থা, এটা কি পোস্টমর্টমের জন্য নাকি? তো জাফর ভাই আমাকে বলতেছে, এটা হচ্ছে গিয়ে তোর ব্যাঙের লাশ। তা আমি বললাম, ব্যাঙের লাশ মানে? তখন সে আমাকে বললো যে, ব্যাং বাবুর নাম শুনিস না? পাবনার শহরের এককালীন, এখনকার সময় ত্রাস, তা এককালীন সময় সে খুব ত্রাস ছিল, ব্যাং বাবু নাম, তার নামের টাইটেল ছিল এটা। তা আমি বললাম, ও তাই নাকি? হ্যাঁ, মারা গেছে কিছুক্ষণ আগে, তো ইনে রাখছে পোস্টমর্টম করার জন্য। তা আমি বললাম, এই হাত পায়ের রক টক কাটা? হ্যাঁ, হাত পায়ের রক কাটছে, আরো কোপ টোপ পড়ছে পিছনে। তো যাই হোক, আমি এটা শুনে তা আমি যাবার বললাম যে, কোথায় যাচ্ছেন? বললে, উপরে যাবো। তা আমি চলে আসলাম। আমি চলে আসার পরে ল্যাবে ব্লাডটা কালেকশন দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে সহকারী ছিল, আমাদের অনেক সিনিয়র, তাকে আমি বললাম যে, এরকম ব্যাং বাবু না কি আছে পাবনাতে। আমার বেসিক্যালি ঢাকাতেই জন্ম, আমি পাবনায় ওই কাজের জন্যই যাই। আমি পাবনা ত্রাসিক কি আর শিল্পপতিকে আমি অতটা ভালো করে চিনতাম না। তো যাই হোক, সে আমাকে বললো, ও ব্যাং মারা গেছে নাকি, তাই নাকি? উনিও খুব আর কি শুনলো আমার কাছ থেকে ঘটনাটা, ইন্টারেস্টেড হয়ে শুনলো আর কি। শোনার পর আমি তাকে বললাম যে, হ্যাঁ মারা গেছে, এভাবে বিভৎসকর অবস্থায় মারা গেছে। তো আমার এতটুকু মনে হয় সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো শুক্রবারের দিন বন্ধ ছিল আলটিমেটলি আমাদের অফিস। তো শুক্রবারের দিন আমি অফিসে যাইনি, আমরা চলে আসলাম বাসায়। আসার পরে আমার কাছে সারা রাত কেমন জানি একটু তন্দ্রা ঘুম হলো। ঘুমের মধ্যে আমি যে খুব বাজে কোনো স্বপ্ন দেখবো তাও দেখিনি, কিন্তু অস্বস্তিকর একটা ঘুম হলো। পরের দিন শুক্রবার, যা করি শুক্রবারে হলিডে ছিল। তারপরের দিন হচ্ছে শনিবার, স্যাটারডে
আমি মর্নিং এ অফিসে যাই। অফিসে যাওয়ার পরে ঠিক সারাদিন অফিস করার পর ওই সময়টাই সন্ধ্যার দিকে, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় যে টাইমটা ছিল, শনিবার ঠিক ওই টাইমটা সন্ধ্যার দিকে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম থেকে আমাকে ওই যে ল্যাবের সিনিয়র ভাইয়া, উনি আমাকে ডাকতেছে, রনি, হ্যাঁ রনি। আমি বললাম যে ভাইয়া আমি বাথরুমে বেরোচ্ছি। তো বাথরুম থেকে আওয়াজ দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বললাম হ্যাঁ কি হয়েছে? কয় শালা খালি মিথ্যা কথা বলিস না। তা আমি বললাম কেন ভাইয়া কি হয়েছে? তখন উনি আমাকে বললো যে তুই না বললি ব্যাংক মারা গেছে, ব্যাংক তো মারা গেছে আজকে। তা আমি বললাম মানে? সে আমাকে বললো হ্যাঁ ব্যাংক তো আজকে মারা গেছে, খালি ফাইলামি নাকি। আমি কথাটা শোনার পরে আমার কাছে আর কি ব্যাপারটা কেমন জানি বৃহস্পতিবার রাতের স্বপ্নের মতোই মনে আর কি, তন্দ্রা তন্দ্রা ঘুমের মতোই মনে হচ্ছিল অনেকটা। কি বলবো আপনাকে আর কি। আমি সাথে সাথে সদর হাসপাতালের কাছে চলে যাই ইমার্জেন্সিতে। ইমার্জেন্সিতে যাওয়ার পরে ফার্স্ট টাইম লাশগুলো আসে ইমার্জেন্সিতে আগে বডি চেক আপ করা হয়। বডি চেক আপ করানোর পরে লাশগুলো হয়তো বা বাইরে কোনো একটা স্থানে রাখে, না হলে ওই সিঁড়ির কোনায় রাখে যেখানে আমি ব্যাঙের লাশ দেখেছিলাম। যাই হোক, আমি সেখানে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি। আমি ইমার্জেন্সিতেই দেখলাম একটা আর কি আনবিলিভেবল ব্যাপার। অনেকেই অনেক ধরনের কাহিনী বলে। আই ডোন্ট নো আমি কি আর কি স্বপ্নই দেখেছি 2টা দিন ভরা, নাকি প্র্যাকটিক্যালি দেখেছি 2টা দিন ভরা। বাট এটা হচ্ছে গিয়ে বিচ্ছু। ওই চাদরটাই ছিল গায়ে, লাশটার 2টো পা ওইভাবেই রগগুলো কাটা ছিল, হাতের কবজির 2টোই কাটা অবস্থায় বাঁকানো ছিল। অবশেষে যেটা দেখতে পারলাম, মুখটার দিকে তাকিয়ে, এবার ব্যাঙের লাশটার চোখ খোলা ছিল, কিন্তু জিভলাটার ভিতরে কামড় দেওয়া ছিল। আমি সেটা দেখে বেশ 10 থেকে 15 মিনিট আমি কারোর সাথে কথা বলতে পারিনি। হাসপাতালের সামনে যে ছোট্ট একটা বিনোদনের জন্য মাঠ ছিল, মাঠটার সামনে এসে আমি স্ট্যাচু হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুটা বলতে পারেন এক প্রকারের কোনো একটা ভাবনায় চলে গিয়েছিলাম। কোন ভাবনা ঠিক সেটা এখন পর্যন্ত বের করতে পারি না। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করি। দেখা করার পরে জাফর ভাইকে আমি বলি, জাফর ভাই বৃহস্পতিবার রাতে খুব ঝড় হলো। জাফর ভাই আমাকে বলল হ্যাঁ। বললাম সন্ধ্যার দিকে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, আপনার সাথে আমার দেখা হয়েছিল। জাফর ভাই আমার মুখের দিকে হাসি দিয়ে বলল, তোর মাথায় সমস্যা হয়েছে, অল্প বয়সে এত লাশ দেখিস তো, মানিককে বলিস কয়দিন তোকে বাসায় জানি রেস্টে রাখে। আমাদের মালিকের আর কি, মানিক বলতে আমার বোনের হাজবেন্ডের নাম ছিল মানিক, আর আমাদের মালিকের নাম ছিল মুকুল। জাফর ভাই আমাকে বললো যে মুকুল ভাইকেও আমি বলবো তোকে জানি কয়েকদিন বেড রেস্ট দেয়। এরকম অদ্ভুত কথাবার্তা বলিস কেন? তখন আমি তার হাতটা চেপে ধরে বললাম যে জাফর ভাই, সত্যি আপনি আমাকে বলেছিলেন এটা ব্যাঙের লাশ, তাই বলে আপনি উপরেও চলে গেলেন। জাফর ভাই আমার কাছ থেকে হাতটা ঝাটকা দিয়ে টান দিয়ে বলল, যেহেতু লাশ আসছে অনেক কাজ আছে, এসব কথা আর কাউরে বলিস না, বোকা ছেলে কোথাকার। কি বলিস এগুলো? একটা মানুষ কবার মরে? আসলেও একটা মানুষ কবার মরে। যাই হোক, ছিল আমার ঘটনা। তারপর আমি 3 দিনের বেড রেস্টে থাকি। মেন্টালিটি ঠিক করতে না করতে ডিসিশন নিয়ে নিই আমি আর প্যাথোলজির কাজ শিখবো না। আমি ঢাকায় চলে আসি। আর কখনো আমি
সদর হাসপাতালের ভেতরে ঢুকে ওই জায়গাটায় আজও পর্যন্ত যেতে পারিনি। যদি ঘটনাটা ভালো লাগে অডিওটা প্লে করবেন, বিনীত আবেদন রইল। লিসনারদের উদ্দেশ্যে বলছি, আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে, আমার সাথেও ঘটেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি কখনো সময় করতে পারি এটা প্লে করলে বাদ বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সিয়াম বলছি। আর আসলে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমার আসলে সবসময় ঘটনা পাঠানো বা সবসময় আসলে থাকা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা আসলে আমার পরিবারেরই একজনের সাথে ঘটা, আমি তার নাম বলবো না। আহ, তো তারা তারা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো তারা একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো বলতে সরকারি কোয়ার্টারেই থাকতো আর কি, কোনো এক জায়গায়। তো সেই সুবাদে আর কি, তো সেই সুবাদে ওখানে যখন তারা থাকতো তখন তাদের আসলে মানে যে বাসাটা মানে যে বিল্ডিংটায় থাকতো সেই বিল্ডিংটার একদম নিচতলায় থাকতো তারা, ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচতলায় থাকতো আর কি। তো সেই নিচতলায় আসলে তখন আমি অনেকদিন আগের কথা বলছি, তখন আমার বয়স তখন কত হবে, তখন 10 বছর বয়স হবে আমার। আর এটা আমি কথা বলছি তাও আনুমানিক 2007-08 দিকের কথা বলছি। 7-8 সালের কথা বলছি। তখন আসলে ওই সময় যে জায়গাটায় বাসা ভাড়া থাকতো, তো ওই জায়গাটার আশেপাশের পরিবেশটা কিন্তু অতটা মানে ভালো ছিল না। মানে পরিবেশটা ভালো ছিল না বলতে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, আপনার অনেক গাছগাছালি ছিল, অনেক ঘন পরিবেশ ছিল আর কি ওখানে। মানে মানে ভৌতিক একটা ব্যাপার ছিল ওখানে আসলে ফার্স্ট প্রথম থেকেই। তো আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তো আমার যে ওই আত্মীয় উনি হচ্ছেন দুজনই যেহেতু সার্ভিস হোল্ডার ছিল, সেহেতু ওনাদের মধ্যে ওনারা ডিসাইড করলেন একদিন যে আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে পরিষ্কার রাখবেন, পরিষ্কার করবেন আর কি। পরিষ্কার করে ওটাকে একটা ডিসিপ্লিন একটা পরিবেশের সৃষ্টি করবেন তারা, এরকম একটা ডিসাইড করলেন। তো তারা হচ্ছে তো গেল ওখানে, মানে আশেপাশের পরিবেশে পিছনে একটা বাঁশঝাড় ছিল, পিছনে এরকম অনেক গাছগাছালি ছিল। তো তারা নিজ দায়িত্বেই সেই সময় আর কি ওটা পরিষ্কার করা শুরু করলো আর কি। তো আমি বলে রাখতে চাই যে ওখানে কিন্তু আপনার মানে ওই সময় কিন্তু ওই যে আমার আত্মীয়ের একটাই মাত্র ছেলে ছিল, তাদের সন্তান ছিল একটাই। ওই সময় তার বয়স কত হবে, আমার সমানই হবে তখন। তখন ওই সময় তখন আমার সমানে ছিল, 10 বছর বা 12 বছর বয়স। তো আসলে তখন হচ্ছে মানে যখন বিড়াল মানে ওখানে যখন তারা মানে পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার সময় আসলে কি হবে ব্যাপারটা, যে এভাবে প্রতিদিন পরিষ্কার করতো তারা। প্রতিদিন পরিষ্কার করতে করতে একদিন এরকম হইলো যে সন্ধ্যা, একদম গধূলির যে সময়টা, একদম সন্ধ্যা মাগরিবের আজান হবে এরকম একটা সময়, সেই সময় এসে তারা তো আমার ওই মানে খালা উনি হচ্ছে ঝাড় দিচ্ছিলেন ওখানে পিছনে বাঁশঝাড়ের কাছে। তো হঠাৎ বাঁশঝাড় থেকে একটা কুচকুচে কালো ছোট বাচ্চা, একদম ধরেন যে কত হবে, কেবল হাঁটতে শিখছে এরকম একটা বয়স, 3-4 বছর বা 2 বছর বয়স হবে, 2-3 বছর বয়স হবে। তো এত কম বয়সে একটা ওই ছোট বাচ্চাটা একদম কুচকুচে কালো দেখতো, মাথায় কোনো চুল নাই, হ্যাঁ একদম কুচকুচে কালো, এবং গায়ে কোনো কাপড় ছিল না, ছোট বাচ্চা। তখন সে আসলে মানে বাজার থেকে বের হয়ে আহ, আমার ওই খালার কাছে আসতে, যখন এই কাছে আসতেছে তো সে ভয় পেয়ে গেছে।
হ্যাঁ, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে হচ্ছে মানে সরে আসছে এবং প্রথমে মানে রাগ হয়েছে যে এই তুমি যাও যাও এখান থেকে যাও, মানে এরকম বলছে। তো যখন এরকম জোরে চিৎকার করছে তখনই হচ্ছে ওই যে বাচ্চাটা ওটা আবার দৌড়ে বাচ্চাদের ভিতরে চলে গেছে। তো এটাতে আসলে সে মানে মারাত্মক রকমের ভয় পেয়ে গেছে। ভয় ভয় পাওয়ার পরে তো তিনি আবার মানে ওখানেই ছিলেন আর কি, আশেপাশে মানে একটু দূরে চলে গেলেন, ওখানে গিয়ে আবার ঝাড় দিচ্ছিলেন। তো এগেইন ওই বাচ্চাটা আবার বাচ্চার থেকে বের হয়ে হচ্ছে আবার ওই আমার খালার কাছে চলে আসে, মানে কাছে আসতে যাচ্ছে, মানে জড়া ধরতে যাচ্ছে। এরকম ছোট বাচ্চারা যেমন আলিঙ্গন করতে চায় বড় বড় বাচ্চা বড়দেরকে, ঠিক তেমনি ওরা আলিঙ্গন করতেছে। তো আমার যে খালা উনি হচ্ছে হাতে ঝাড়ু ছিল, সে ঝাড়ু দিয়ে বাচ্চাটাকে মারছে, মানে বাচ্চাটাকে মারছে, মানে তো বাচ্চাটাকে মানে আমার খাওয়া ওই সময় শিওর হয়ে গেছিল যে এটা কোনো নর্মাল কোনো কিছু না, এটা অ্যাবনর্মাল কোনো কিছু, জিন বা পরি এই টাইপের কোনো কিছু হবে। মারছে এবং মারার সাথে সাথে বাচ্চাটা দৌড়ায়া বাজারের ভিতরে চলে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি সে বাচ্চাটা আরো 2বার আসছে এবং ওই বাকি 2বারই আমার যে খালা উনি হচ্ছে ঝাড়ু দিয়ে মারছে এবং চলে গেছে, ভিতরে চলে গেছে। তো এটাতে আমার খালা প্রচুর ভয় পাইছে এবং তারপরে তিনি বাসায় আসছেন। বাসায় আসার পরে তার রুমের মধ্যে তিনি ছিলেন, কিন্তু যন্ত্রণা যন্ত্রণা শুরু হয়েছে তারপর থেকে। ঘটনাটা কিরকম যে রাতের বেলা যখন আমার খালা রাতে ঘুমিয়ে আছেন, মনে হচ্ছে যে উপরে মানে 2য় তলায় কে যেন মানে ওই যে আগে ছিল না যে শিলপাটা, যে মশলা বাটতো বা ইয়া বাটে, যে একটা শিলপাটা পাথরের উপরে, তো শিলপাটার মধ্যে কে যেন হচ্ছে মশলা বাটতেছে বা এরকম মনে হচ্ছে উপরতলায় রাতে 3টা 4টার দিকে। তো রাতে 3টা 4টার দিকে এটা কিন্তু পুরোপুরি অ্যাবনর্মাল, আসলে কোনো ফ্যামিলিতে এরকম আসলে রাত 3টার দিকে। তো পরের দিন দুপুরের দিকে খালা চলে গেছে উপরে, উপরে গিয়ে জিজ্ঞেস করছে ওদেরকে 2য় তলায় যারা থাকতেন। তো তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলতেছে না, আমাদের বাসায় তো শিল মানে ওই শিলপাটাই, যেটা শিলপাটা বলি আমরা, সেই শিলপাটাটাই নাই, মানে ওরকম বাটার মতো কোনো কিছু নাই তাদের, তারা কেন শিল পাটবে। এটাতে তো মানে অবাক হয়ে গেছে। তো বিভ্রম মনে করেই তারা আমার খালা ওটা ছেড়ে দিচ্ছে, ব্যাপারটাকে ইগনোর করছে। আহ তো মজার ব্যাপার হচ্ছে তার এভাবে করতে 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 তো ওইখানকার একটা চিকন গাছ ছিল, মানে ওই বাঁশঝাড়ের পাশে একটা চিকন গাছ ছিল। তো চিকন গাছটা মানে বাঁশঝাড়ের ঠিক পাশেই ছিল এবং ওটা অনেক চিকন গাছ ছিল, আম গাছ ছিল ওটা সম্ভবত। তো সেই আম গাছে মানে চিকন একটা আম গাছ ছিল, মানে কেবল রোপণ করা হয়েছে, রোপণ করার পরে বড় হয়েছে, লম্বা হয়েছে এরকম 12 ফিট লম্বা হবে এরকম। হ্যাঁ, তো এই যে গাছটা, তো আমার যে খালু ছিলেন উনি আর কি মানে একটা মানে রাস্তার মাঝখানে গাছটা ছিল আর কি, মানে যে দাগে দিয়ে মানুষ হাঁটবে সে রাস্তার মাঝখানে, যেহেতু ওটা একদম মানে মানে জঙ্গল টাইপের জায়গা ছিল, তো যে রাস্তাটা ছিল রাস্তার মাঝখানে গাছটা জন্মাইছিল। তো গাছটাকে তো আমার যে খালু আছে উনি কেটে দিছেন, ঠিক আছে, গাছটাকে কেটে দিছেন। যেদিন কেটে দিছেন সেদিন রাতের বেলা আমার খালা রাতে স্বপ্নে দেখলেন যে তোর কোনোদিন আর সন্তান হবে না, এরকম একটা স্বপ্ন দেখছেন তিনি। কে যেন রাতে স্বপ্নে তাকে এসে বলতেছে যে তোর আর কোনোদিন সন্তান হবে না, এই ধরনের একটা কথা বলছে। তো এটার জন্য আসলেই তারপর থেকে সন্তান হচ্ছে না, মানে আমার খালার কোনো সন্তান সম্ভব হচ্ছেন না, কারণ মানে এটা নিয়ে আসলে তার অনেক ট্রিটমেন্ট করা হয় আসলে, কিন্তু তারপর থেকে আর কখনোই তার সন্তান হচ্ছে না। তো আসলে এটা ট্রিটমেন্টের জন্য তিনি আসলে অনেক চেষ্টা করছেন। আমি যদি একটু বলি, এখানে আর একটু ব্যাপার আসছে, সেটা হচ্ছে তো ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার যে খালা উনি কিন্তু বগুড়ায় গেছিলেন। তো বগুড়ায় গিয়ে আবার বগুড়ায় গিয়েছিলেন, মানে বগুড়ায় হচ্ছে আমাদের, যেহেতু আমার খালা আমাদের নানা বাসা আর কি বগুড়ায়। তো বগুড়ায় গিয়ে তিনি হচ্ছে আমার যে মামিকে গিয়ে পুরো ঘটনাটা বললেন, সবকিছু যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো উনি আমার মামি বললেন যে এখানে অনেক ভালো একজন বুজুর্গ ব্যক্তি আসে, এই ব্যক্তির কাছ থেকে যদি আমরা যাই তাহলে হয়তো একটা সলিউশন হতে পারে। তো তারা চলে গেলেন আসলে ওই বুজুর্গ ব্যক্তির বাসায়, মানে উনি
উনি আর কি এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারতেন। তো ওনার বাসা ছিল অনেক দূরে ছিল, ওই সময় আমরাও গিয়েছিলাম আর কি, আমরাও গিয়েছিলাম, সব পরিবার একসাথেই গিয়েছিলাম ওখানে। তো আহ, তখন আমিও ছোট, ও ছোট, দুজন মিলেই গিয়েছিলাম। তো আমরা গেছি, যাওয়ার পরে হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির অনেক দূরের বাসা, আমাদের নানা বাসা থেকে অনেক দূরের বাসা ওনার। তো অনেক দূর দীর্ঘ যাত্রা আমরা করলাম, করার পরে ওখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওনার বাসায় গিয়ে ঢুকলাম, ঢোকার পরে উনি তখন মানে এরকম রুগী দেখতেছিলেন আর কি, মানে ওনার কাছে আরো অনেকেই আসছে আর কি সলিউশন নিতে। তো উনি সবার ট্রিটমেন্ট দিচ্ছেন। তো আমাদেরকে বসতে বললো, তা আমরা ঘরের ভিতরে ওর দিকে গিয়ে বসলাম। তো আমি যেটা লক্ষ্য করলাম, এটা আমার নিজের চোখে দেখা, আমি যেটা লক্ষ্য করলাম, ওই বাসায় অসংখ্য বিড়াল। আপনি কল্পনা করতে পারবেন না যে ওখানে আসলে কতটা বিড়াল ছিল, আপনার আইডিয়াতেও থাকবে না যে এত বেশি বিড়াল ওখানে ছিল। মিনিমাম আপনার একটা বাসায় মিনিমাম করে 60 থেকে 70টা বিড়াল ছিল। 60 থেকে 70টা অ্যাডাল্ট বিড়াল একটা বাসায় থাকা কিন্তু অ্যাবনর্মাল। এরকম, এটা কিন্তু আসলে মানে নর্মাল কোনো মানুষের বাসায় কিন্তু এতগুলো বিড়াল থাকার কথা না। 60 থেকে 70টা বিড়াল তার বাসায় ছিল, এবং ছোট বাচ্চা যদি হিসাব করি তাহলে আরো বেশি হবে। এই বিড়ালগুলো সবগুলো ছিল সাদা রঙের, সবগুলো বিড়ালই সাদা রঙের ছিল, মানে অন্য কোনো কালারের বিড়াল না, সবগুলোর চেহারা একই রকম। আপনি আলাদা করতে পারবেন না একটা বিড়াল থেকে আলাদা আরেকটা, একবার মিশে গেলে ওই বিড়ালটাকে আর ফিরে পাওয়া যাবে না। সব বিড়ালই সাদা। এবং বিড়ালগুলো জাস্ট বাসার এক প্রান্তে একটা ছোট একটা গর্তের মতো আছে, গর্ত বলতে একটা ফুটার মতো আছে, ফুটা দিয়ে ওইদিকে হয়তো বাড়ির পিছনের দিকে যাওয়া যায়, আবার বাড়ির সামনের দিকে একটা ওরকম ফুটার মতো আছে, এই ফুটার দিয়ে রাস্তার এই দিক দিয়ে চলে যাওয়া যায়। মানে বাড়িটা বিশাল লম্বা ছিল, বাসা বড়, অনেক বড় বাড়ি ছিল। তো বিড়ালগুলো জাস্ট খালি ওই মানে বাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে, এই বাড়ির ভেতর থেকে ওই ফুটা দিয়ে সবগুলো বিড়াল 60-70টা বিড়াল জাস্ট খালি ওই ফুটা দিয়ে বাইরে চলে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। আবার একটু পরে আবার জঙ্গল থেকে ফিরে জাস্ট ওই ইয়ার ভিতরে চলে আসতেছে, মানে বাড়ির ভিতরে চলে আসতেছে, এবং বাড়ির সামনে যে ছিদ্রটা ছিল, ফুটাটা ছিল, ওই ফুটাটা দিয়ে চলে যাচ্ছে, রাস্তার দিকে চলে যাচ্ছে, এবং কিছুক্ষণ এসে বাড়ির ভিতরেও থাকতেছে। তো আমি তখন ছোট ছিলাম, আমি বিষয়টা খুব মজা পেয়েছিলাম অনেক। তো আমি গিয়ে মানে যখন হচ্ছে বিড়ালগুলো যখন ঢুকতেছিল আর কি বাড়ির পিছনের দিকে এরকম বা জঙ্গলের দিকে যাইতেছিল, তো আমি তাদের মধ্যে থেকে একটা বিড়ালের লেজ ধরছি, লেজ ধরে উপরের দিকে তুলছি। এখন যেহেতু মানে আপনি মানে আমি কি বলবো, মানে আসলে এই ওই সময় আমি এতটা ভয় পাইছি ওই বিড়ালের ফেসটা ওই সময় দেখে, মানে বলার মতো না। যে আমার আসলে ওই সময় মনে হচ্ছিল না যে আসলে ওটা বিড়াল বা অন্য কিছু, আমার আসলে মনে হয়নি। মানে এতটা ভয়ঙ্কর একটা চেহারা আমি ওই সময় দেখছি ওই বিড়ালটা, আমি সাথে সাথে বিড়ালটাকে ছেড়ে দিচ্ছি। তো যাক, এটা ছিল হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার আগের বিষয়। বুজুর্গ ব্যক্তির সাথে যখন আমি দেখা করলাম, আমরা মানে আমার খালা, আমার আম্মা ছিলেন, আমার মামি ছিলেন, আমার খালাতো ভাইরা ছিলেন, সবাই মিলে আসলে সাথে গেলেন। তা আমরা যখন বসেছিলাম তখন তখন দেখা গেল যে তিনি বলতেছেন এভাবে যে আহ যে মা তোমার হচ্ছে মানে আমার খালাকে বলতেছে, মা তুমি রংপুর থেকে আসছো না? তো খালা বলতেছে, হ্যাঁ আমি রংপুর থেকে আসছি। বলছে যে তুমি তো এই জায়গায় থাকতে? বলছে হ্যাঁ এখানে থাকতাম। তারপরে বলতেছে যে তোমার বাসার পাশে একটা মোটা কাঁঠাল গাছ আছে না? হ্যাঁ, আসলে কিন্তু সত্যি যে খালারা যেখানে থাকতেন সেখানে কিন্তু একটা মোটা কাঁঠাল গাছ আছে। এটা কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির জানার কোনো কথা না। বলছে হ্যাঁ আছে। বলতেছে যে ওই কাঁঠাল গাছের পাশে যে বাঁশঝাড়টা আছে, সেই বাঁশঝাড়ের পাশে একটা গাছ ছিল। ওই আমার খালু যে গাছটাকে কেটে দিয়েছে সেই গাছের কথা বলছেন, এবং বলছেন যে ওই গাছটা ছিল এবং তোমার স্বামী সেই গাছটা কেটে ফেলেছে। তো আমার খালা বললেন হ্যাঁ আমার স্বামী এটা কেটে ফেলেছে। বলছে হ্যাঁ, ওই গাছটা আসলে তোমার স্বামী কাটা উচিত হয়নি, তোমার স্বামীর ওই গাছটা কাটা উচিত হয়নি। ওই গাছটা কাটার কারণে ওই যে জিনিসটা ওই গাছের মধ্যে থাকতো সেইটা তোমার আর কোনোদিন সন্তান হতে দিচ্ছে না। এবং
সন্তান হতে দিচ্ছে না, এবং ওখানে একটা মানে একটা পরিবার থাকে, ওখানে মানে একটা জিনের পরিবার থাকতো। সেই পরিবারের যে ওই যে ছোট বাচ্চাটার কথা আপনাকে বললাম রাসেল ভাই, সেই বাচ্চাটা ছিল হচ্ছে ওই জিনেরই একটা সন্তান আর কি। তো যেহেতু মানে ওই প্রথমের দিকে একবার মানে ঝাড়ু দিয়ে ওই বাচ্চাটাকে মারছে আমার খালা, এবং পরবর্তীতে যে যে জিনটা যে গাছটা থাকতো সেই গাছটার হচ্ছে আমার খালু কেটে দিয়েছে। তো এই কারণে, এই ঘটনাটার কারণে আসলে আমার মানে যে খালা তার সন্তান হবে না, এই ধরনের একটা কথা বললেন। তো তারপরেও উনি বললেন যে আমি একটু শেষ চেষ্টা করে দেখতে পারি, যদি তুমি চাও আমি শেষ চেষ্টা করে দেখতে পারি। এবং তখন উনি চিকন চিকন 3টা পাতা নিলেন, একদম চিকন। আমরা কিছু ওই যে ধানের গাছের যে পাতাগুলো থাকে না, একদম চিকন চিকন, এই ধরনের একটা চিকন তিনি পাতা নিলেন। 3টা পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে 3টা পাতা নিলেন। তো 3টা পাতা উনি একটা গ্লাসে ভর্তি করে পানি নিলেন, এবং পানি নেয়ার পরে উনি বললেন যে এই গ্লাসের পানির মধ্যে আমি 3টা পাতাকেই আমি ফেলে দিব, 3টা পাতাকে আমি ফেলে দিব। যদি 3টা পাতা 3টা স্তরে থাকে, মানে উপরে একটা, মাঝে একটা এবং পানির তলদেশে একটা, 3 স্তরে থাকে, তাহলে তুমি বুঝে নিও তোমার কখনো আর সন্তান হবে না। মানে এটা মানে এই সাইনটা মানে হচ্ছে, মানে ওনার মতে এই সাইনটা হচ্ছে জিন তাকে বলছে যে না, সে রাজি না। মানে জিন এই যে ঘটনাটা আমার খালার সাথে ঘটাইছে, এই ঘটনাটা রিপেয়ার মানে এই ঘটনাটা থেকে আমার খালা কখনো বের হইতে পারবে না। জিন দ্বিমত প্রকাশ করছে যদি এই সাইনটা ওখানে দেখা যায় পানির মধ্যে। আর যদি 3টা পাতাই যদি পানির নিচে চলে যায়, একদম পানির তলদেশে চলে যায়, তাহলে বুঝতে হবে যে জিন এখানে নাই, মানে জিন ছেড়ে চলে গেছে। তো যখন আমার চোখের সামনে দেখা, যখনই উনি পাতাটা দিলেন ওই ইয়ার মধ্যে, 3টা পাতাই পানির উপরে ছেড়ে দিলেন, উপরে একটা পাতা থাকলো, মাঝখানে একটা পাতা থাকলো, এবং সব পানির তলদেশে কিন্তু একটা পাতা থাকলো। এবং এই যে পানির তলদেশে একটা পাতা থাকলো, এই যে 3টা পাতা একদম স্থির হয়ে পানির মধ্যে থাকলো। এবং উনি যে কবিরাজ বা বুজুর্গ ব্যক্তি যিনি তার কাছে, উনি বললেন যে না, তুমি এইখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না, তোমার কখনো সন্তান হবে না। এবং এটা সত্যি, কিন্তু আজ এত বছর পরেও আমার কিন্তু খালার কোনো সন্তান হয়নি। তিনি কিন্তু মানে তার কিন্তু একটাই সন্তান এখন পর্যন্ত। এবং ওই জিনিসটা এখন পর্যন্ত তার সাথে আছে কিনা সেটা আমি জানি না, তবে কিন্তু ওই ব্যাপারটা ঘটার পর থেকে কিন্তু আমার খালার আর কখনো সন্তান হয়নি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম সিবাত আশরাফি, আমি পেশায় একজন চিকিৎসক এবং বর্তমানে আমি আমেরিকাতে অবস্থান করছি। আজকে আমি আপনাদের সাথে যে স্টোরিটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়িটির নাম হেলসিয়ান হাউস। প্রথমে বাড়িটির একটু বর্ণনা দিয়ে নিই। 21,000 বর্গফুট এরিয়ার উপর বাড়িটি তৈরি করেছিলেন আমেরিকান নেভির প্রথম সেক্রেটারি বেঞ্জামিন স্টুয়ার্ট 1787 সালে। বাড়িটি প্রায় 230 বছরের পুরনো, কিন্তু বেঞ্জামিন স্টুয়ার্ট বেশি দিন বাড়িটি ভোগ করতে পারেননি। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার পরিবারের বিভিন্ন মানুষের কাছে বাড়িটির মালিকানা পরিবর্তিত হয়, কিন্তু কোনো মালিকই বাড়িটিতে বেশি দিন থাকতে পারতেন না। কেউ মারা যেতেন, কেউ অনেক অসুস্থ হয়ে পড়ে অন্য কোথাও চলে যেতেন, অর্থাৎ বেশিরভাগ সময় বাড়িটি খালি পড়ে থাকত। পরবর্তীতে 1900 সালে আলবার্ট ক্লেমেন্স নামের এক ব্যক্তি হেলসিয়ান হাউসটিকে কিনে নেন। আলবার্ট ক্লেমেন্স ছিলেন খুবই ব্যতিক্রমধর্মী একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন তিনি বাড়িটিকে যত বেশি পরিবর্তন করবেন, অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জ করবেন, তার আয়ু তত বৃদ্ধি পাবে। এই চিন্তা থেকে পরবর্তী 38 বছরে তিনি বাড়িটির ভিতরের স্ট্রাকচারে অনেক বেশি পরিবর্তন করেন। তিনি রুমের ভিতর রুম তৈরি করতেন, তার ভিতরে আবার রুম, এভাবে একটি রুমের ভিতর একাধিক রুম তৈরি হয়, এবং সেগুলো আয়তনে এতই ছোট ছিল যে একটি চেয়ার বা একটি টেবিল ছাড়া আর কিছু সেখানে রাখা যেত না।
আলবার্ট ক্লেমেন্স রুম ছাড়াও তৈরি করতেন অনেক সিঁড়ি, যেগুলো হঠাৎ শেষ হয়ে যেত। যেমন আপনি একটি দরজা খুলে সিঁড়ি দেখতে পেলেন, উঠতে শুরু করলে কোনো ডেস্টিনেশন ছাড়া হঠাৎ সিঁড়িটি শেষ হয়ে যাবে। এরকম বিভিন্ন উইয়ার্ড স্ট্রাকচারের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে তার ক্রিপ্ট, যেটা বাসার পিছনে অর্থাৎ ব্যাকইয়ার্ডে অবস্থিত। তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার মরদেহটি ওই ক্রিপ্টের ভেতর রাখা হয়। কথিত আছে তিনি মিশর থেকে 2টি মামিও কিনে এনেছিলেন এবং ওই বাড়িতে লুকিয়ে রাখেন, কিন্তু তার মৃত্যুর পর মামি দুটি খুঁজে পাওয়া যায়নি। বলে রাখা ভালো যে হেলসিয়ান হাউসের অবস্থান জর্জ টাউনের সীমানায়। বাড়িটির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এর বেসমেন্টে একটি সুড়ঙ্গ আছে যা একটি নদীর পাশে যেয়ে শেষ হয়েছে। কথিত আছে কৃতদাস প্রথা চালু থাকা অবস্থায় কিছু কৃতদাস এই সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুড়ঙ্গের ধস নেমে খুবই মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়। আলবার্ট ক্লেমেন্স মারা যাওয়ার পরে আবার দীর্ঘদিন বাড়িটি অব্যবহৃত অবস্থায় থাকে। পরবর্তীতে অনেকবার বাড়িটির মালিকানা পরিবর্তন হয়, কারণ কেউই বেশি দিন সেখানে থাকতে পারতেন না। জর্জ টাউন ইউনিভার্সিটি, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এই বাড়িটি লিজ নেয় তাদের স্টুডেন্ট ডরমেটরি বা হোস্টেল তৈরির জন্য, কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হয়নি। যারা এই বাসায় থেকেছেন তারা বিভিন্ন সময় আলবার্ট ক্লেমেন্সের মতন দেখতে কাউকে ঘুরে বেড়াতে দেখতেন, কখনো করিডোরে, কখনো জানালার পাশে বা ব্যাকইয়ার্ডে। চেহারা বোঝা না গেলেও খুব পুরনো আমলের পোশাক, টুপি পরিহিত মানুষের আকার আকৃতি তারা দেখতে পেতেন প্রায়ই। এছাড়াও বন্ধ ছোট রুমগুলোর ভিতর থেকে বিভিন্ন ধরনের শব্দ শোনা যেত। মনে হতো কেউ যেন ভিতরে হাঁটাহাঁটি করছে বা কথা বলছে, কিন্তু দরজা খুললে দেখা যেত কিছুই নেই। বেসমেন্টের যে এরিয়া থেকে সুড়ঙ্গটা শুরু হয়েছে সেখান থেকে অলমোস্ট প্রতি রাতেই ভেসে আসতো মানুষের আর্তচিৎকার, যেন তারা সব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এসব ঘটনার কারণে বাড়িটি ওয়াশিংটন ডিসির ওয়ান অব দ্য মোস্ট হন্টেড হাউস হিসাবে পরিচিতি পেয়েছে। এই ঘটনাটি আমি জানতে পারি ফেব্রুয়ারি 2020-তে। ওয়াশিংটন ডিসিতে এমন একটি সংস্থা আছে যেখানে রেজিস্ট্রেশন করলে একজন লোকাল গাইড আপনাকে কিছু হন্টেড বাসায় নিয়ে যাবে এবং তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটি বলবে। এই সংস্থার এরকমই একটি সংস্থার সাথে আমি গিয়েছিলাম এবং ইন্টারনেট থেকেও পরবর্তীতে স্টোরিটি আমি ভেরিফাই করেছি। ইমেলের সাথে আমি বাড়িটির একটি ছবি দিচ্ছি, যেটা আমার তোলা। বর্তমানে এই বাড়িটি একটি কোম্পানির হেডকোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো ভাই, এই ছিল আমার স্টোরি। ভালো লাগলে শেয়ার করবেন। এছাড়াও আমার নিজের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আমার মেডিকেল কলেজের কিছু ঘটনা আমার জানা আছে। পরবর্তীতে সময় পেলে সেগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নাম অতুল হাবিব। আমার বাসা বগুড়া জেলার ফুলবাড়ি নামক একটি গ্রামে। তো সরাসরি ঘটনায় চলে যায়। আমার ছোট ভাইয়ের নাম নীরব এবং ও এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ঘটনাটা 2017 সালে। আমার ছোট ভাই আমাকে এই গল্পটা শেয়ার করেছে এবং এই ঘটনাটার ব্যাখ্যা হয়ে আজ পর্যন্ত পাই নাই। আমাদের গ্রামটা একদম মূল শহরের সঙ্গে লাগানো, একদম যে অজপাড়াগা তা না, মেইন রোডের সঙ্গে আমাদের বাসা এবং আমার বাসার পাশে আমার ছোট ভাইয়ের বাসা। একদম শহরের মধ্যেই পড়ে। সবসময় লাইট জ্বালানো, জাঁকজমকপূর্ণ, খুব সুন্দর পরিবেশ। শহর এবং গ্রামের মাঝামাঝি আপনি বলতে পারেন এই যে বিষয়টা। যাই হোক, সময়টা 2017 সাল। তখন আমার ছোট ভাই ক্লাস 10-এ, অর্থাৎ প্রিটেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা চলবে। আমার পাড়াতে আমার আরেকটা ছোট ভাই, ওর নাম অন্তর। ওরা দুইজন ক্লাসমেট ছিল, একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো। তো ঘটনাটা হলো, আমার ছোট ভাই আমাকে এভাবে বলেছে, এটা ছিল ওদের যখন টেস্ট পরীক্ষা চলছিল, তখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো একদিন আমার ছোট ভাই তার বাসায় রীতিমতো শুয়ে আছে। হঠাৎ করে আমার যে ছোট ভাই অন্তর, ওর বাসা আমার বাসার পাশেই। অন্তর নীরবের বাসায় এসে দরজার এখানে ডাকছে, নীরব, এই নীরব, এই পড়তে যাবি না? অনেক সময় তো হয়ে গেল, চল পড়তে যাব। ওরা আবার একটা জায়গায় একটা কোচিংয়ে প্রাইভেট পড়তো। তো এইভাবেই একদম পুরোপুরিভাবে ওকে ডাকতেছে। তখন আমার ভাই বলল, এই অন্তর, এসে বস, আমি রেডি হই। কোনো উত্তর আসে না।
শুধু বাস ডেকেই যাচ্ছে, নীরব, এই নীরব, তাড়াতাড়ি ওঠ, যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। আমার ছোট ভাই ভেবেছিল যে হয়তো ডাকছে, ভোর হয়ে গিয়েছে, ওদের আবার কোচিং ছিল 6:30টায়। তো তখন আমার ভাই অত কিছু না ভেবেই রেডি হয়েছে। রেডি হওয়ার পর বের হয়েছে। বের হওয়ার পরে ওই দেখলো অন্তর দাঁড়িয়ে আছে। তো অন্তর যখন নীরবকে দেখলো যে বের হয়েছে, তখন অন্তর তার পিঠটা ঘুরে নিয়ে রাস্তার দিকে আসলো। তো আমার ভাই এভাবে বলছে যে একটা মানুষ যদি দৌড় দিয়েও রাস্তাতে আসে, তারপরেও তার তো একটা মিনিমাম সময় লাগবে। আমার ভাই যখন ওই গেটে আসলো, ওই তখন অলরেডি আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানের এখানে খানিকটা হবে একটান্সে অ্যাবাউট 60 ফিট দূরত্ব। তারপরে ওখান থেকে আমাদের এখানে আরেকটা ডাস্টবিন আছে, সে জাস্ট দোকানটার কাছে গিয়েছে, নীরব আমার দোকানদার কাছে গিয়েছে, তখন অন্তর অলরেডি ডাস্টবিনের ওখানে। তো ওই বলতেছে যে কে রে, তুই এত দ্রুত দৌড়াচ্ছিস কেন, এত দ্রুত দ্রুত যাচ্ছিস কেন, আমার জন্য একটু অপেক্ষা করবি না? তো তখন আমার ভাই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ততক্ষণে অন্তর আবার ওই মাথায়, আমাদের হচ্ছে ডাস্টবিন থেকে আরো দূরে একটা দোকান আছে, যেটা যদি আপনি দৌড়ায়ও যান তাও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু অন্তর এখানে প্রায় অ্যাবাউট 30 সেকেন্ডের ভিতরে ওই দোকানে পৌঁছে গিয়েছে। তো যখন মসজিদটা পেরোয় অন্তর ওই দোকানের মাথায়, তখন আমার ছোট ভাই চিন্তা করলো কি ব্যাপার, ওই এত দ্রুত ওখানে যাচ্ছে মানে, আচ্ছা এখন যদি ভোর হয় তাহলে তো একটু দিনের আলো বের হওয়ার কথা, কিন্তু এখন এরকম গভীর রাত কেন? তখন আমার ভাই একটু যখন সেন্সে ফিরলো, হঠাৎ করে সে তার ঘড়িতে দেখলো। সে তার ঘড়িতে দেখার পর তার মাথা ঘুরে গেল, সময় তখন রাত 1:55। ওইটা দেখে আমার ছোট ভাইয়ের একদম দিক বিদিক হারিয়ে ফেললো। সে কোনো রকম করে নিজের সেন্সটা ফিরায়া, কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে এসে বাসার ভিতরে ঢুকলো এবং বাসার দরজা লক করে দিয়ে নিজের ঘরের ভিতরে নিজেকে লক করে দিল এবং ভাবতে লাগলো এই মুহূর্তে তার সঙ্গে কি হয়েছে। সে তো স্পষ্ট অন্তরের আওয়াজ শুনেছে এবং অন্তরকে দেখেওছে সে কেটে দাঁড়িয়েছিল। এবং আরেকটি বিষয় যে ওই এত দ্রুত দ্রুত কিভাবে যাচ্ছিল, আমি যদি দৌড়ায়ও যাই তাও তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5 মিনিট মিনিমাম সময় লাগবে, সেখানে ওই 30 সেকেন্ডের ভিতরে কিভাবে ওখানে গেল? ওই রকমই হবে সময়টা। তারপরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আমার ভাই কোনো রকম করে নিজেকে সামলায়া ড্রেস চেঞ্জ করে সে তার মাথাটা বিছানায় রাখলো। অল অফ এ সাডেন আমার ছোট ভাই কবুতর পালতো, ঘর সব দিক থেকে বন্ধ, কোনো দিক থেকে কিছু আসার সম্ভাবনা নেই এবং কিছু ছিলও না ঘরের ভিতরে। সাডেনলি আমার ভাই একদম স্পষ্টভাবে ফিল করতে পারলো যে 2-3টা কবুতর ফরফর করলে যে রকম হচ্ছে তাদের পাখা এই ওড়ার সময় যে রকম শব্দ হয়, ঠিক ওই রকম করে 2-3টা কবুতর তার ঘর থেকে যেন এক মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। ঠিক ওই রকম শব্দ এবং কবুতরের ওড়ার সময় যে বাতাসটা হয়, সে বাতাসটাও আমার ভাইয়ের গায়ে লেগেছে এবং ওইটা দেখে সে আরো হতবাক যে কি ব্যাপার, কবুতর তো এখানে আসার কোনোভাবেই সম্ভব না, এটা কিভাবে কি হলো, আমার সঙ্গে কি হচ্ছে এসব। পরের দিন সে অন্তরকে জিজ্ঞাসা করলো যে কি রে, তুই অত রাতে কি আমাকে ডেকেছিলি? তো অন্তর বলল, পাগল হয়েছিস, তুই জানিস না আমাদের কোচিং করার সময়, আমি কেন তোকে 2টার সময় ডাকতে যাব, ওই সময় তো আমি গভীর ঘুম। তো আমার ভাই তারপর থেকে খুবই সাবধান এবং খুবই নিজেকে সামলিয়ে রাখা শুরু করলো, কারণ এরকম ঘটনা কখনো তার সঙ্গে ঘটে নাই, ফার্স্ট টাইম এরকম ঘটনা তার সঙ্গে ঘটেছে। পরবর্তীতে আমার ভাইয়ের বাসা মোকামতলা,
ওই আমার এখানে পড়াশোনা করার জন্য থাকে। তো তার পরের দিন সে ভাবলো যে না, এরকম হবে না, আমার বাসা থেকে আমি একটু ঘুরে আসি। তারপর সে তার গ্রামের বাসায় গেল। তার গ্রামের বাসায় আবার ওর ঘরের কাজ চলছিল। তো ঘরের কাজ প্রায় শেষ। সে বলল যে আজকে আমি আমার এই ঘরটাই থাকবো। ওর বাবা বললো ঠিক আছে বাবা, থাকো। তো ওই যখন হচ্ছে মাথাটা একটু বিছানায় দিয়েছে, ঠিক সেম টাইম 1:55 কি 2টা হবে, ও এভাবে বলল যে বাথরুম থেকে কে জানি তাকে ডাকছে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। ঠিক এইরকম 3বার করে ডাক। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কোনো না কোনো ভাবে ওই জিনিসটাকে এড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন ওকে ডাকা হয়েছে বাথরুম থেকে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। এভাবেই সে ডাকগুলো শুনে পরবর্তীতে এই বিষয়টা সে তার বাবা মার সঙ্গে শেয়ার করে, এবং তার বাবা মা জিনিসটাতে রেসপন্স করে, যেহেতু একমাত্র ছেলে, রিস্ক না নেওয়াই ভালো। তো তাই সে তার বাসাতে মিলাদ করিয়ে নেয় এবং ওখানে দোয়া খায়ের করায় নেয়। তারপর থেকে এ পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। যদি ভালো লাগে অবশ্যই লিসনার্সদের জন্য শেয়ার করে দেবেন, এবং আমারও অনেক ভালো লাগবে। ফিউচারে আরও এরকম ঘটনা আমি যদি পাই আপনার উদ্দেশ্যে পাঠাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি যশোর থেকে আলিফ। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে। তো সঙ্গত কারণেই আমি আমার ফ্রেন্ডের নামটি আসলে উল্লেখ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে মালয়েশিয়াতে। তো আমার ওই ফ্রেন্ডের আব্বু উনি মালয়েশিয়াতে একটি কোম্পানিতে জব করতেন। তো কোনো এক কারণে ওই কোম্পানির যে ম্যানেজার ছিলেন, ও তার সাথে ওই আঙ্কেলের হচ্ছে একটু ঝামেলা হয়। তো এক পর্যায়ে ওই ম্যানেজার তিনি স্থানীয় কিছু মাস্তান টাইপের তাদেরকে আসলে ভাড়া করেন যে আমার ওই ফ্রেন্ডের আব্বুকে মারার জন্য। তো কোনো এক সন্ধ্যাবেলার দিকে তিনি যখন কাজ শেষ করে ফিরছিলেন, তো তখন আসলে ওই মাস্তানরা ওই আঙ্কেলকে ধাওয়া করে। তো তিনি আসলে ছুটতে ছুটতে ওখানকার স্থানীয় এক গ্রেভিয়ার্ডে তিনি আশ্রয় নেন। তো ওখানকে আশ্রয় নেওয়ার পরে ওই মাস্তানরা তারপরেও খোঁজাখুঁজি করতেছিল অনেক সময়। তো তিনি আসলে ওখান থেকে বের হতে পারছিলেন না। তো এভাবে তিনি অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান, এবং ওখানে সারা রাতি তিনি সেখানে অবস্থান করেন। তো সকালবেলার দিকে তিনি বাসায় ফেরেন। তো বাসায় যখন ফিরেন তখন তার ওনার গায়ে অনেক জ্বর ছিল। তো উনি তেমন কিছু আসলে ভাবেননি, তো নর্মাল ভাবে নিয়েছিলেন। তো এরপর 1-2 দিন পর থেকেই তিনি উল্টাপাল্টা বকতে শুরু করেন, মানে অ্যাবনর্মাল টাইপের কথাবার্তা বলেন। তো বলার পরে তিনি হচ্ছে এটাকে আসলে ওনারা যারা ওদের পাশে ছিল, তো তারা আসলে খুব বেশি সিরিয়াসলি মানে নিচ্ছিল না। তো পরবর্তীতে দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওই যে আঙ্কেল, আমার ফ্রেন্ডের আব্বু, উনি আসলে নিখোঁজ হন। তো পুরোই অদৃশ্য, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো মোটামুটি ওখানে সবাই কর্মব্যস্ত, কেউ তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তো যাই হোক, মোটামুটি সবাই খুঁজতেছিল, কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেশে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে বিষয়টি জানানো হয়। তো জানানোর পরে তারা খুব অনেক দেরিতে জানানো হয়। তার জানানোর পরে ওনারা খুব টেনশনে ছিল। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার ফ্রেন্ডের আব্বুকে পাওয়া যাচ্ছিল না। তো এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, প্রায় বছর 2 মতো এভাবে কেটে যায়। তো আমার এই ফ্রেন্ডের আর এক রিলেটিভ ছিল, যিনি মালয়েশিয়াতেই থাকতেন। তো তার মাধ্যমে একটু যোগাযোগ করা হয় যে একটু ভালোভাবে খুঁজে দেখতে যে পাওয়া যায় কিনা কোথাও। তো তিনি একটু বড় ভূমিকা নেন, তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন, এবং করতে করতে এক পর্যায়ে মালয়েশিয়ার কোন এক জায়গায় উনি ওই আঙ্কেলকে পান। তো প্রায় মানে পাগলরত অবস্থায় পান, প্রায়
তিনি ওখানে উল্টাপাল্টা বকছিলেন এবং অ্যাবনর্মাল অস্বাভাবিক সব রকম কথা বলতেছিলেন। তো যখন উনি পান তখনই তার কাছে জিজ্ঞাসা করেন পুরো ঘটনা কি। তো তখন আসলে ওই ঘটনাগুলো আসলে তিনি বলেন যে তার অফিসের ম্যানেজার যে মাস্তানগুলো পাঠিয়েছিল তার জন্য মারার জন্য, এগুলো তিনি আসলে উল্লেখ করেন, কিন্তু অদৃশ্য হওয়ার ওই কাহিনীগুলো তিনি স্টোরিগুলো আসলে মনে করতে পারছিলেন না। তো এইগুলো শুনে ফ্যামিলির কাছে, আমার ফ্রেন্ডের ফ্যামিলির কাছে দেশে ফোন করেন। তিনি ফোন করে বলেন যে এমন ঘটনা হয়েছে। তো উনি সেখান থেকে ওই আঙ্কেলকে বাসায় নিয়ে আসেন এবং কিছু ট্রিটমেন্ট করান। তো তারপর আসলে মানে তিনি সুস্থ হচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি প্রতিদিন এমন উল্টাপাল্টা পাগল প্রলাপ বকতেন, যেমন ধরেন তিনি এক বুড়ির কথা বলতেন যে ওই বুড়ি আমাকে নিয়ে যাবে বা এই টাইপের, বা তোমরা কিছু করতে আসো না, ও আমাকে মেরে ফেলবে, ঠিক আছে, এমন ধরনের প্যারানর্মাল কথাগুলো তিনি বলতেন। এবং তার মুখের এক্সপ্রেশন ছিল অনেক ভয়ানক, যা দেখে আসলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু ভড়কে যেত। তো যাই হোক, এইগুলা যখন তার ফ্যামিলির কাছে শেয়ার করা হয়, আমার ফ্রেন্ডের ফ্যামিলি দেশের থেকে তারা অনেক চেষ্টা করছিলেন তার আব্বুকে আনার জন্য। তো এরই মধ্যে ওই আমার ফ্রেন্ডের আম্মু, উনি এক আমাদের দেশের স্থানীয় এক কবিরাজের কাছে যান। তিনি গিয়ে বলেন যে এমন এমন বিষয় হয়েছে। তো তারপরে কবিরাজ বলেন যে আপনার স্বামীকে মানে জিনে ধরছে বা এরকম জিন ভর করছে। তো কাজ না শেষ হওয়া পর্যন্ত ওই আপনার স্বামীকে তারা ছাড়বে না, এবং এটি অনেক মানে খুব শক্তিধর জিন ছিল। তো এই জন্য আসলে এটা খুব সহজে মানে ছাড়ানো যাবে না এরূপ। তবে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠবেন, এটুকু তারা আশ্বস্ত করেন। তো এরূপ হওয়ার পরে তার ফ্যামিলিরা, আমার হচ্ছে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা খুব চেষ্টা করছিল যে দেশে ফিরে আনার জন্য। তো পরবর্তীতে তাকে অনেক কষ্ট করে দেশে ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পরে তিনি বাসায় যখন আসেন তখন আসলে তার দেখতে চেহারা আসলে পুরো পাগলের ন্যায়, এবং তিনি সর্বদাই প্রলাপ বকেন এবং প্যারানর্মাল অস্বাভাবিক তিনি কথাগুলো বলেন। তার কাছে ঘটনা শুনতে চাওয়া হলে তিনি ওই দিনে যে গ্রেভইয়ার্ডে থাকার কিছু বাজে এক্সপিরিয়েন্স তিনি কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তবে অদৃশ্য হওয়ার কাহিনী তিনি আসলে বলতে পারেন না, যে তিনি ওখানে আসলে ওই দিন অনেক প্যারানর্মাল কিছু দেখেছিলেন। বুড়ির মতো কিছু একজন দেখছিলেন যে আসলে সাদা কাপড় পরে আসলে তাকে নিয়ে যেতে চাইছিল বা এরকম। তো আসলে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুবই উদ্বিগ্ন ছিল এই বিষয়টি নিয়ে। পরে অবশ্য তারা ওই যে কবিরাজের কাছে গিয়েছিল এবং কবিরাজকে দেখানোর পরে তো কবিরাজ বলছিল যে হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে। তো তারপর থেকে আমার ওই ফ্রেন্ডের আব্বু এখন মোটামুটি সুস্থ, তবে এখনো তিনি হচ্ছে ওই বুড়ির কথা বলেন এবং বলেন যে ও আমাকে নিয়ে যাবে বা তোমরা আমার কিছু করতে আসো না, এবং এ ধরনের মানে অস্বাভাবিক কথাগুলো বলে, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেক মানে ভয়ঙ্কর থাকে। তো এখনো আমার ওই ফ্রেন্ডের আব্বু জীবিত আছেন, মানে মরার মতো, মানে পাগলের ন্যায় আছেন। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে হচ্ছে প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পলি, আমি যাত্রাবাড়ি জামরা থেকে বলছি। আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোনের আর এক ফ্রেন্ড আছে, ভাই ছেলে ফ্রেন্ড, ওর সাথে ঘটা। আমি ওর শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। আমি ওনার ভয়েসেই বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। যাই হোক, একদিন রাত্রে 11টার দিকে আমি পড়ছিলাম। তখন আম্মু আর আমার ছোট ভাই কেউই বাসায় ছিল না, ওরা ছিল আমার ফুপুদের বাসায় চলে গেছিল। তো আমি পড়তেছি, তখন বাজবে মেবি 10:30 এরকম টাইপের। তো আমি এখন হঠাৎ করে আমার দরজায় কলিং বেলের আওয়াজ শুনে ভাবলাম এত রাত্রে কি আসলো বাসায়। তখন হচ্ছে আমি গেটটা খুলে দেখি আমার ফ্রেন্ড আকাশ। তো আমি আকাশকে দেখে অবাক হয়ে গেলাম। আকাশ, এত রাত্রে তুই? পরে বলতেছে বাইরে দাঁড় করা রাখবি নাকি ভিতরে আসতে বলবি? আমি কি হ্যাঁ শিওর আয়। যেন ঘরে আসলো, আসার পর বলতেছে না ঘরে বসবো না, চল ছাদে যাই। আমি বলতেছি ছাদে? আরে তুই তো 8টার দিক দিয়েও যদি বাসা থেকে বেরোস তুই ভয়ে কাঁপিস, তুই এত রাতে ছাদে যাচ্ছিস কেন? পরে বলতেছে যে চল না আজকে যাই। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চল। তা আমি আর আকাশ মিলে ছাদে চলে যাই।
ছাদে চলে যাই, পরে আকাশ বলতেছে যে আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? ওর কথাগুলো শুনে না আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ ও একটু অন্য টাইপের, একটু ভীতু টাইপের, একটু ছটপটে টাইপের, বাট ওই দিন খুব মানে অন্যরকম টাইপের ছিল। আমি বলতেছি কি হয়েছে, বাসায় কোনো প্রবলেম? এত রাতে তুই এখানে চলে আসলি? আমার বাসা থেকে ওর বাসা কমপক্ষে 2 কিলোমিটার দূর হবে। ও বলতেছে যে না, আজকে সারাদিন না বাসায় ছিলাম, মানে বাইরে ছিলাম। বললাম সারাদিন বাইরে ছিলি বলতে? বলে আর কখনো বাড়িতে যাব না রে, বাইরেই থাকবো। তখন আমি বললাম যে কি ফাজলামো করছিস আকাশ, ফাজলামো বাদ দিয়ে কি হয়েছে বল, আন্টি বকা দিছে, চল তোকে বাসায় দিয়ে আসি। ওরা বলতেছে আমি যাব, তবে এক শর্তে। বলে কি? কয় তুই আমার বাসায় যাবি, কিন্তু আমি যাব না, তুই গিয়ে আমার মাকে বলে আসবি যে আমি খুব ভালো আছি। পরে বলতেছে তুই কেন যাবি না, রাগ করেছিস নিশ্চয়ই? পরে আমি বলতেছি ঠিক আছে তাহলে চল। তো আমি ওর বাসায় যাই, যাওয়ার পর ও আমাকে রাস্তা, আর মানে আমার বাসা থেকে ওর রাস্তার ওপার যেতে হয়, ওর বাসাটা ওই পারে। তো আমি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে ছিল, আমাকে বলতে তুই বাসায় যা, গিয়ে বলবি যে আকাশ ভালো আছে, কান্নাকাটি করতে না। আমি বাসায় ঢুকলাম, বাসায় ঢুকার পর দেখলাম যে বাসায় অনেক লোকজন। বাসায় অনেক লোকজন দেখে আমি খুবই মানে হতবাক হয়ে গেলাম যে আমি কান্নাকাটি কেন করছি। তখন দেখছি যে আকাশের মা খুব কান্নাকাটি করতেছে, মানে পরে আমি আকাশের মা কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম আন্টি কি হয়েছে? তখনই আকাশের মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলো। পরে আমি হঠাৎ করে দেখলাম কি যে বাসায় পুলিশ আছে অনেক। তখন মানে ও নাকি দেখে যে ওর ফ্রেন্ডের রুম থেকে একটা করে একটা লাশ বের করছে। তখন সবাই ও বলতেছে কার লাশ, এটা কে? তখন বলতেছে আকাশ আজকে বিকেলবেলা মানে সুইসাইড করছে। মানে তখন তো ও শুনে অবাক যে কি বলে, আকাশ তো আমার সাথেই ছিল। মানে ও বলে কি সময় সাথে ছিল, মানে ও বলে আর কিছু বলতে পারে নাই। তারপরে হচ্ছে ও গাড়িতে যখন অ্যাম্বুলেন্সে উঠাবে, তখন ও বলতেছে আমি শেষবারের মতো একবার আকাশের মুখটা দেখতে পারি। তখন ও আকাশের মুখটা দেখার পরে মানে ও খুবই কষ্ট পায়। তো ওর কষ্ট দেখে মানে আমি যখন শুনছি ও খুব মানে কান্না করে দিচ্ছিল আর কি বলার পর। তো পরে ও দূর থেকে আকাশে বলতেছে মাকে বলিস আমি খুব ভালো আছি। তো আসলে আমি ব্যাপারটা না বুঝতে পারছি না, যে আমার যত জানার মতে যে মানুষ যখন মরে যায় বা যখন সুইসাইড করে তারা কি মানে দুনিয়াতে থাকে, মানে এটা প্রশ্নটা আমি আসলে বুঝতেই পারি না। তাতে আমার জানার মতে হচ্ছে মানুষ যখন মারা যায় তখন হচ্ছে তারা চলে যায়, যেখানে যার যেখানে যাওয়া সেখানে চলে যায়। আর পৃথিবীতে মানুষের আত্মা বলে কিছু আছে কিনা আমার জানা নাই, বাট এই ঘটনাটা শোনার পর তখন থেকে আমার আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। থ্যাংক ইউ। যদি ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। প্রতিবারের মতো এবারও একটি গ্রামের খুবই আলোচিত, প্রচলিত, যা এখনো মানুষের মুখে মুখে রটে আছে, সেই রকম একটি অদ্ভুত ঘটনা নিয়ে চলে এসেছি আমি শামীম আপনাদের মাঝে। ঘটনাটি আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন জনসংখ্যা কম ছিল, রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো ছিল না। গ্রামের বেশিরভাগ রাস্তাতেই বর্ষাকালে হাঁটু সমান কাদা আর আলোর অপর্যাপ্ততা ছিল, কারণ বিদ্যুৎ তখন গ্রামের মানুষের কাছে ছিল একটা স্বপ্নের মতো। সেই গ্রামে থাকতেন আলাউদ্দিন চাচা বলে একজন মুদি দোকানদার, সংক্ষেপে তাকে আলা চাচা বলে ডাকতেন সবাই। গ্রামটির নাম শঙ্করপুর। এটা ওই ঝিনেদা জেলার একটি গ্রাম, ছোট্ট গ্রাম। ওই গ্রাম থেকে চণ্ডীপুর বাজার ছিল 2 থেকে 2.5 কিলোমিটার। চণ্ডীপুরটা ছিল অত্র এলাকার একমাত্র বেচা কেনার স্থান, যেখানে প্রায় 8 থেকে 10 গ্রামের মানুষের যাতায়াত ছিল। সেইখানে ঝুড়িতে করে মুদির মাল বেচতেন আলা চাচা। তার বেচা কেনাও বেশ ভালোই হতো। শত নিষ্ঠাবান ব্যক্তি হয়, তার নামডাকু বা সুখ্যাতিও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এভাবেই চলল কয়েক বছর। একদিন তখন বৈশাখ মাস, আকাশে প্রচন্ড মেঘ করেছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। সবার মতো আলা চাচা তার ব্যবসার তল্পিতল্পা গুটিয়ে ভালো করে বেঁধে মাথায় করে বাড়িতে ফিরবার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বলতে না বলতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই দূরের লোকজন বাজার ছেড়ে চলে গেছে, আর আশেপাশের যারা ছিলেন তাদের ভিতরে কিছু মানুষ ওই বাজারে গুমটি টুমটি মেরে এখানে ওখানে বসে আছে।
আলা চাচাও ছিলেন তাদের দলে একজন। তিনি একটা ছাউনির তলে চুপচাপ বসে অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একটানা বৃষ্টির পর যখন আকাশ কিছুটা পরিচ্ছন্ন, তখন আলা চাচা তার মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। চণ্ডীপুর বাজার থেকে শঙ্করপুর গ্রামের 3 রাস্তার আগে থাকে একটি বিশাল বটগাছ, যেখানে দিনের বেলাও প্রচন্ড ভয় লাগে একা একা হাঁটাহাঁটি করতে। সেখানে তখন রাত 8টা থেকে 9টা বাজে। আলা চাচা এদিক ওদিক না তাকিয়ে নির্বিঘ্নে তার বাড়ির দিকে যাচ্ছেন একটু টানা পায়ে হেঁটে। হঠাৎ বটতলা পার হয়েই তিনি দেখলেন 3 থেকে 4 জন লোক হাতে বড় বড় লাঠির মতো কিছু একটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করছে। আলা চাচা পাশ কাটিয়ে যেতেই সেই লোকগুলো আলা চাচাকে ঘিরে ধরলেন এবং লাঠি দিয়ে উল্টো পাল্টা আলা চাচার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে লাগলেন। কেউ একজন বলে উঠলেন, ওই টাকাগুলো বের কর আর তাড়াতাড়ি দিয়ে দে। আলা চাচা বললেন, আমার কাছে বেশি টাকা নেই, কারণ ঝড় বৃষ্টির কারণে খুব একটা কেনাবেচা করতেই পারিনি, মালামাল সব ফিরে এসেছে, তোমরা তো দেখছো। তবুও সেই লোকগুলো কোনো কথা না শুনে তাকে মারধর করতে লাগলো এবং তার কাছ থেকে সেই মালামাল এবং যে কয়টা টাকা পয়সা ছিল সবগুলোই ছিনিয়ে নিল। হঠাৎ আলা চাচা দেখলেন যারা তার উপর হামলা করছে তাদের ভেতর একজন তার নিজের গ্রামের লোক, মানে সেই শঙ্করপুর গ্রামের লোক, আর বাকি 3 জনকে সে ঠিক মতো চিনতে পারেনি। তিনি আচমকাই তার গ্রামের সেই ব্যক্তিকে নাম ধরে বলে উঠলেন, এই তুমি অমুকের ছেলে না? সেই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি তার হাতের লাঠি দিয়ে প্রচন্ড জোরে আলা চাচার মাথায় আঘাত করলেন। শোনা যায় তখনই তিনি রক্তাক্ত হয়ে ওখানেই মারা যান। আরো শোনা যায় ওই হামলাকারীগুলো নিজেদের দোষ ঢাকতে আলা চাচাকে সেই রাতেই কাদার ভেতর পুঁতে রেখে দেন এবং তারা সবাই বাড়িতে চলে যান। মূল ঘটনাটি শুরু হয় তারপর থেকেই। ওই ঘটনা ঘটার অনেক দিন পর্যন্ত সেই ছিনতাইকারীগুলো কোথাও আর এক জায়গায় হয়ে কোনো ছিনতাই করেনি। প্রায় 6-7 মাস পর যখন শীতকাল চলে এসেছে অলরেডি, সেই রকম একটি সময় এক রাতে তারা সিদ্ধান্ত নিলেন আজকে আবার তারা রাস্তায় ছিনতাই করতে বেরোবে। তো চণ্ডীপুর আর চুলকানি বাজারের ঠিক মাঝখানে একটি কালভার্ট আছে। এর ভেতর কোনো ঘর বাড়ি নেই, আছে কিছু জঙ্গল, বাগান, তালগাছ এবং কিছু পুকুর। তো এক পুকুর পাড়ে তারা সেই 4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে আজকে এরা এখানেই দাঁড়াবেন, এখান থেকেই তারা তাদের প্রথম নিশানাকে জব্দ করবেন। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ দেখলেন কে একজন তাদের দিকে এগিয়ে আসছে, মাথায় একটা বোঝাও আছে, একদম বেশ হালকা চাঁদের আলোয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি মাথায় বোঝা করে তাদের দিকে এগিয়ে আসছেন। তো তারা দেরি না করে যে যার পজিশন নিল। কয়েক সেকেন্ড পরে ওই যে ছেলেটা আলা চাচার মাথায় আঘাত করেছিল না, ঠিক ওই ছেলেটার সামনেই এসে দাঁড়ালো সেই বোঝা মাথায় করা ব্যক্তিটা। লোকটার দিকে চোখ যেতেই সেই ছেলেটা দেখলো এটা আর কেউ নয়, সেই আলাউদ্দিন চাচা। কিছু বোঝার আগেই তার মাথাটা ঘুরে অটোমেটিক্যালি তার জ্ঞান হারালো এবং উল্টে পড়ে গেল রাস্তার পাশের সেই পুকুরটাতে। বাকি লোকগুলো, মানে বাকি সেই ডাকাত দলের লোকগুলো এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে দৌড়ে এক একজন এক এক দিকে চলে গেল এবং পরে তারা বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে গ্রামবাসী দেখলো ওই ছেলেটার লাশটা ওই পুকুর পাড়ে পড়ে আছে এবং লাশের 2টো চোখই তোলা ছিল। কিসে তুলেছিল সেটা খুব একটা বুঝতে পারেনি গ্রামবাসী। আর যে বাকি 3 জন ছিল তারাও এই দৃশ্য নিজে চোখে দেখবার পর আস্তে আস্তে প্রচন্ড অসুস্থ হলো। তাদের জ্বর আসলো, তাদের জ্বর কোনো রকমই আর থামছে না। অনেক ডাক্তার, কবিরাজ, বিভিন্ন ওঝা টোঝা দেখিয়েও যখন তাদের জ্বর আর কোনো রকমই সারছে না, তখন তারা মসজিদের ইমাম সাহেবকে এই ঘটনাগুলো খুলে বললেন এবং এর আগের ঘটনাটাও খুলে বললেন। ইমাম সাহেব বললেন, আপনারা ভীষণ অন্যায় করেছেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, আপনারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, কিছু পেলে তিনিই দেবেন, আমি চললাম। তার কিছুদিন পর লোকমুখে শোনা গেছে সেই 3 জন, তার ভিতরে যে একজন তিনি একেবারে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, আর বাকি 2 জনকে কেউ কোনোদিন আর দেখতেই পাননি। তারা কোথায় চলে গিয়েছিল, কি হয়েছিল তাও কেউ জানে না। এই ঘটনাটি আমি তাদের গ্রামেরই এক বিশিষ্ট মানুষের কাছ থেকে শুনেছিলাম এবং
ওই গ্রামের বা ওই গ্রামের আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে, বেশ কয়েকটি গ্রাম আছে ওই আশেপাশে, তো সেই গ্রামেও বেশ এই ঘটনাটি ভালোভাবেই প্রচলিত। এমনকি মাঝে মাঝে এখনো নাকি ওই জায়গাতে যেখানে ওই আলা চাচা খুন হয়েছিলেন সেখানে নাকি ছোটখাটো ভৌতিক ঘটনা বা রহস্যময় ঘটনা ঘটতে দেখা যায়। তো সেগুলো না হয় এক জায়গায় করে পরবর্তীতে আর একদিন আর একটি ঘটনা বলবো। আজকের মতো এখানেই টাটা জানিয়ে চলে যাচ্ছি আমি শামীম। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, সাবরিনা টরন্টো থেকে। আমার আজকের ঘটনা মালদ্বীপের একটি হোটেলকে নিয়ে। 1998-এ ভিভিআইপি ফ্লাইটে মালদ্বীপ প্রথম গিয়েছিলাম। ল্যান্ডিং এর আগে জানালায় চোখ রেখে যখন ঘন নীল পানির নিচে প্রবাল দেখেছিলাম, বিশ্বাসই হচ্ছিল না এটা বাস্তব। তারপর থেকে মালদ্বীপ ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম। এবার 2018 সাল। আমি, আমার হাজবেন্ড এবং ছেলে মালদ্বীপ যাচ্ছি 3 দিনের জন্য। কাতার থেকে মালদ্বীপ 5 ঘন্টার উড়াল পথ। এবার ল্যান্ডিং এর আগে ফ্লাইট অ্যালটিটিউড যখন কমে আসে, ধীরে ধীরে নিচে নামে, তার পুরোটাই জানালা থেকে চোখের লেন্সে ধরে রাখছিলাম। অনেকগুলো দ্বীপের সমাহার এই মালদ্বীপ। প্রধান যানবাহন ইঞ্জিন বোট। ইমিগ্রেশন পার হয়ে হোটেল বাসে উঠলাম। হোটেল এয়ারপোর্টের খুব কাছেই। চেক ইন শেষ করে ফ্রেশ হয়ে আশেপাশে ঘুরে আসলাম। ছেলে এবং ওর আব্বু সি ফুড খাবে। আমি সি ফুড লাভার নই। বললাম তাহলে তোমরা যাও, আমার জন্য খাবার নিয়ে আসো। ওরা বের হলো। আমি ওয়াশরুমে অজু করতে গেছি। তখন হাফওয়েতে আয়নায় তাকিয়ে দেখি আমার ডান পাশে কাঁধে একটি বাচ্চা, তার হাফ বডি দেখা যাচ্ছে আয়নায়, আর হাফ আমার পিঠের পিছনে। আমার সমস্ত শরীর তখন অসাড়। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, তবু চিৎকার করে ওয়াশরুম ছাড়ায় হোটেলের ডোর খুলে বাইরে দৌড়াচ্ছি। এই হোটেলটি কটেজ স্টাইলের। ডোর খুললেই লম্বা করিডোর পেরিয়ে সুইমিং পুল। যেহেতু সমুদ্রের সাথে কানেকশন রেখে সুইমিং পুলটি করা, তাই এর আয়তনও বড়। আমি দৌড়ে পুলের কিনারে এসে সোজা দেখে দৌড়াবো ভাবতেই আসল ভয় তখন পুলের অপোজিট সাইডে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! দেখতে পেলাম অপোজিটে আরেকজন আমাকেই তাড়া করছে। অপোজিটের আমের গায়ে হলুদ একটি জামা, যতদূর মনে আছে, আর আসল আমি পরেছি স্লিপিং পাজামা সেট, সাদা কালো। দৌড়াচ্ছি কিভাবে জানি না, কারণ ব্যক্তি জীবনে আমি অনেকক্ষণ হাঁটতেও চাই না। আমার সাথে তখনও দৌড়াচ্ছে আরেকটা আমি। ভয়ে হাত পা হিম হয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম সে ওপাশ থেকে পানিতে কিছু একটা ছুঁড়ে মারলো আমাকে উদ্দেশ্য করে। ছুঁড়ে মারার জিনিসটা একটা বড় তিমির মতো উঠে এসে আমার হাতে কামড় বসিয়ে দিল। স্পষ্ট টের পেলাম রক্ত ঝরছে। পুলের এক কোনায় 3 জন হোটেল গেস্ট আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। এর মধ্যে আমার ছেলে অ্যান্ড ওর আব্বু আমাকে ডাকছে, শুনতে পাচ্ছি না, কাউকে কোনো জবাব দিতে পারছি না। শুধু পুলের অপোজিটে দেখাচ্ছি, কিন্তু তখন ওখানে হলুদ জামার আমি আর নেই। হোটেল থেকে ফার্স্ট এইড দিয়ে ওরা আমাকে রুমে নিয়ে গেল। পরের দিন অনেক শরীর খারাপ ছিল। মালদ্বীপের বেড়ানোর প্রথম দিনটি কেটে গেল অসুস্থতায়। এই ছিল আমার আজকের ঘটনা। যেভাবে আমি বলতে পারি সেভাবেই বলেছি। মানুষ হিসাবে কেউই আমরা পারফেক্ট না। যাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। যাদের লাগেনি তাদেরকেও থ্যাঙ্কস। এবং সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ নিজের হাতের 5টি আঙ্গুল একটু তাকিয়ে দেখুন। আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখে যদি আপনার মনে হয় এভাবেই সুন্দর আমাদের এই হাত, তাহলে প্লিজ প্লিজ 5 জন পরিচিত অপরিচিত মানুষকেও সমান চোখে দেখুন, ভালো লাগার চোখে দেখুন। সংকীর্ণতা এবং উদারতা দুটোই নিজের মধ্যে।
সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। কিপ আপ দ্য স্পিরিট, উই আর উইথ ইউ অলওয়েজ। আল্লাহ হাফেজ। স্টোরি নিয়ে হাজির হয়েছি। আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব, এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ড স্টোরিটি আমি আগে ঈদ স্পেশাল এপিসোডে বলেছি। খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক যে জায়গাটি আছে, সেই দরগা শরীফের পাশে একটি বাসা রয়েছে। শেখ জাহিদুল ইসলাম নামক একজন ব্যক্তি, উনি ওনার সঙ্গে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এবং আমাদের খুলনা জেলার ভৌতিক টিমের সদস্য সৈকত এই স্টোরিটি কালেক্ট করে দিয়েছিলেন। আমি এর আগের স্টোরিটা আপনাদেরকে বলেছিলাম, ওই বাসাটি এমন ব্যতিক্রমী একটি বাসা, যে বাসায় কোনো ঘড়ি চলে না। কাঁটাওয়ালা ঘড়ি তো একদমই না, এবং ডিজিটাল ঘড়িও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই বাসারই আরো কিছু ঘটনা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি সৈকত শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে আমাকে পাঠিয়েছেন। এখন আমরা শুরু করছি সেই ঘটনাটি। ওই বাসায় অনেক ঘটনা রয়েছে, তবে 2018 সালে একদম রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেখ জাহিদুল ইসলাম, উনি বিবাহিত। উনি যথারীতি প্রতিদিনের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত প্রায় 11:30টার দিকে উনি বা ওনার স্ত্রী শুয়ে পড়েন। ওনার ঘরে ডিম লাইটটা জ্বালানো থাকতো এবং ওনার ঘরের পাশে একটি বারান্দা রয়েছে। ওনারা যখনই লাইটটা অফ করে শুয়েছেন, শোয়ার পরে যখনই দুইজনই হাজবেন্ড দুইজনই যখন চোখ বন্ধ করেছেন, তখন শেখ জাহিদুল ইসলাম উনি দেখছেন চোখ বন্ধ করা অবস্থায় যে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এই সাপটি ওনার দিকে আসছে এবং অবস্থাটা এমন যে উনি যেহেতু বিছানায় শুয়ে আছেন, উনি চোখ বন্ধ করেই মনে হচ্ছে যে উনি ঘরের সবকিছু দেখতে পাচ্ছেন। উনি চোখ বন্ধ করে উনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পায়ের দিকে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এবং এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেন। এই সাপের কিন্তু 5টি মাথা রয়েছে। 5 মাথাওয়ালা একটি সাপ ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি এই দৃশ্য দেখার পরপরই ভয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন। চেপে ধরে উনি চিৎকার করে ওঠেন। ওদিকে ওনার পাশে শুয়ে থাকা স্ত্রী উনিও এসে জাহিদুল ইসলামের হাত চেপে ধরে চিৎকার করে ওঠেন। তখন শেখ জাহিদুল ইসলাম ওনার স্ত্রীকে বলেন যে আমি এরকম এরকম দেখেছি। ওনার স্ত্রী বলে যে আমিও তো একই জিনিস দেখেছি। তখন ওনারা কথা বলতে বলতে ডিম লাইটের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখেন ওনারা একটু আগে চোখ বন্ধ করে যেটা দেখছিলেন, সেই জিনিসটাই ওনাদের সামনে। প্রকাণ্ড একটি সাপ, কালো রঙের। এই কারণে বলছিলাম, ওনারা যখন চোখ বন্ধ করেছিলেন তখন রুমটা আলোকিত দেখছিলেন, কিন্তু আসলে তো রুমটা আলোকিত ছিল না। রুমটা ছিল ডিম লাইটের আবসা আলো ছিল রুমে। যখন ওনারা দুজনই চোখ খুলে সামনের দিকে তাকান, দুজন একত্রে দেখেন যে একটু আগে চোখ বন্ধ করে কালো রঙের যে সাপটি দেখেছেন, ঠিক ওই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাপটি 5 মাথাওয়ালা এবং সেটি তাদের দিকে তাকিয়ে আছে। এবং সাপটি কিন্তু অনেক বড়, ঠিক যেমন ফনা ধরে। আপনারা অনেক সময় এই ধরনের বহু মাথাওয়ালা সাপ দেখেছেন,
অনেক সময় ছবিতে দেখেছেন, এটি কিন্তু বাস্তবে ওনাদের রুমের মধ্যে ওনারা দেখতে পান। যখন দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখনই ওনাদের সামনেই এই সাপটি ওনাদের বারান্দার দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এটি ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে আসি তার পরের দিন কি হলো। শেখ জাহিদুল ইসলাম উনি ওনার বাসায় ছোট্ট একটা কোচিং সেন্টার চালান। তো বিভিন্ন ব্যাচ ওনার রয়েছে। তো একদিন মানে এই ঘটনা ঠিক পরের দিন ওনার একটা ব্যাচের পড়া ছিল, কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্ট কম এসেছিল, মাত্র 2 জন স্টুডেন্ট এসেছিল এবং তারা ছিল মেয়ে স্টুডেন্ট। ওখানে ওরা যেখানে বসে পড়তো সেখানে তারা ঢোকার পরেই তারা চিৎকার করে সেন্সলেস হয়ে যায় দুজনই। পরে বাসার অন্য সদস্যরা আসে, তাদেরকে একটু সেন্স ফেরানো হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। ওরা বলে যে তারা যখনই ওই রুমে এসে বসেছে, বসার পর হঠাৎ করে তারা দেখতে পায় দরজা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিলবিল করে অসংখ্য সাপ রুমের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তখনই তারা নিশ্চিত মৃত্যু ভেবে চিৎকার দেয় এবং তারপরে তাদের কিছু আর মনে নেই। তো এই সাপের এই উপদ্রব, এই কাল্পনিক সাপের উপদ্রব যখন শুরু হয়, তখন শেখ জাহিদুল ইসলাম ভাইয়ের আম্মা উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন। তিনি তান্ত্রিক গোছের একজন মহিলা। উনি ওনার বাসায় আসার সাথে সাথে উনি বলেন যে এই বাসায় কোনো সমস্যা রয়েছে। তখন উনি বলেন যে আমি দেখি সমস্যা সলভ করতে পারি কিনা। উনি ওনার একটা রিচুয়ালের মাধ্যমে উনি সেই কাজটা শুরু করেন। চতুর্দিকে কিছু একটা গোলাকার বৃত্ত এঁকে তার মধ্যে বসেন, রিচুয়াল আমরা সাধারণত যেগুলা দেখি আর কি। উনি যখন ওনার রিচুয়ালটা শুরু করেন, হঠাৎ করে উনি মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন। বাবারে মরে গেলাম বাঁচাও, এরকম বলে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলেন যে আমি আর এক সেকেন্ড এই বাসায় থাকবো না, এক্ষুনি বের হয়ে যাব। তাই বলে উনি কোনো মতে উঠে ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলো নিয়ে দৌড় উনি বাসার বাইরে চলে যান। তখন উনি স্বাভাবিক হন। তখন ওকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যখনই আমি রিচুয়াল করতে শুরু করেছি তখন আমি দেখি ভয়ঙ্কর আকৃতির কালো রঙের একটি সাপ, যার অনেকগুলো মাথা আছে, সরাসরি এসে আমার পায়ে কামড় দিয়েছে এবং আমি ছটফট করছিলাম এবং তখন ওই সাপটি বলছিল যে আর কখনো এখানে আসবি না। তখন আমি কোনো মতে পরিমরি করে যে বাইরে চলে এসেছি, সুতরাং এইখানে আমি আর কখনো আসবো না, তোমরাও যত দ্রুত পারো বাসাটি ছেড়ে দাও। এই ঘটনাটি এখানেই শেষ নয়। শেখ জাহিদুল ইসলামের ভাইয়ের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসতে যায়, বিশেষ করে রাতের বেলা, তখন ঘটে আর এক ধরনের ঘটনা। এমন একটি ঘটনা আমি বলছি। শেখ জাহিদুল ইসলামের মামা উনি একদিন আসছিলেন, কারণ যেহেতু ওই বাসাটা খুব বেশি আগের করা না, 2007 সাল থেকে ওনারা থাকা শুরু করেছেন এবং তখন থেকেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং টুকিটাকি সমস্যা সবসময় লেগেই থাকে। তো ওনার মামা একদিন আসছিলেন। ওনার বাসায় আসার আগে বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশ দিয়ে আসতে গেলে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, এই কালভার্টটা পার হয়ে আসতে হয়।
ওনার মামা আসছিলেন, আসার পথে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা এই কালভার্টের পাশে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে কাঁদছে। তার মামা জিজ্ঞেস করেন, খোকা তোমার কি হয়েছে, কোথায় বাসা তোমার? তখন তার মামা খেয়াল করেন সে কোনো কথা বলে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন কোনো উত্তর দেয় না, তখন উনি লক্ষ্য করেন যে ওই বাচ্চা ছেলেটি তার দিকে তাকালো এবং তার চোখ স্বাভাবিক মানুষ থেকে কিন্তু অনেক বড়। যখন তার দিকে তাকানোর পর তার মামার বুঝতে আর বাকি রইল না যে উনি একটা বড় ধরনের বিপদে পড়েছেন। তখন উনি যেটি করেন, যেহেতু ওনার পেছন দিকে যাওয়ার কোনো ওয়ে ছিল না, উনি তো যেহেতু ওনার বোনের বাসাতেই যাবেন, অন্য কোনো বাসা তো উনি চেনেন না আশেপাশে, তখন উনি ওই বাচ্চাটির সামনে দিয়ে ওনার বোনের বাসার দিকে দৌড় দেন এবং উনি দৌড় দেওয়ার সময় বারবার পিছনেও লক্ষ্য করছিলেন এবং উনি দেখছিলেন ওই বাচ্চাটিও তার পেছনে পেছনে দৌড়ে আসছে। দৌড়ে আসতে আসতে যখন উনি ওনার বোনের বাসার কাছে চলে এসেছেন, যখন দরবার শরীফের ঠিক একদম ওখানে চলে এসেছেন, তখন উনি লক্ষ্য করেন ওই বাচ্চাটি আর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই ওনার একদম কানের কাছে ফিসফিস করে একটা আওয়াজ আসে। ফিসফিস করে আওয়াজটা এমন ছিল, আর কখনো এদিকে আসবি না। কিন্তু এর পরেও উনি এসেছেন একাধিকবার, কিন্তু দিনের বেলা এসেছেন। রাতের বেলা ওই বাসায় যদি কোনো গেস্ট আসে, তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন, এমন একটি বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে এবং ওনারা অত্যন্ত কষ্টের মধ্যে ওই বাসায় জীবনযাপন করছেন। অনেক তান্ত্রিক, কবিরাজ যারাই এসেছেন, তারা সবাই একই কথা বলেছেন যে ওনার বাসাটি যেখানে অবস্থিত, শত শত বছর আগে ওখানে একটি মনসা দেবীর মন্দির ছিল এবং আমরা জানি মনসা কিন্তু সাপের দেবী। এই জায়গার উপরই ওনাদের বাসা এবং এই কারণে ওনাদের বাসায় এই ধরনের সমস্যা চলছে তো চলছে এবং এখনো চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সকল লিসেনার্সকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।